TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমাদের এই অনুষ্ঠানকে দুটো ভাগে বিভক্ত করে আলোচনা করব। প্রথম অংশে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইব, যে ইরান এই যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আমেরিকা ইসরায়েল ইরানের যুদ্ধের কারণে যে বিভিন্নভাবে পৃথিবীটা অস্থির হয়ে আছে, তার মধ্যে এই এয়ারলাইন্সের ক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্র অস্থিরতা বিরাজ করছে। কোন রুটে আপনি যাবেন, কোথায় যাবেন, এটাও যেন এখন একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আজকে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধের কারণে ফ্লাইট সংকট, কোন এয়ারলাইন্স চলছে, কোন রুট নিরাপদ আর কোনটি ঝুঁকিপূর্ণ, এটি অনেকেই জানতে চান। সুতরাং এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক অনুরূপভাবে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আমরা আমেরিকায় এসে স্বপ্নের দেশে আমরা নিজেদের একটি বাড়ি কিনতে চাই, কিন্তু প্রথমেই যেটি নিয়ে হোঁচট খাই সেটি হচ্ছে ডাউন পেমেন্ট নিয়ে। আজকে আলোচনা করব ডাউন পেমেন্ট নয়, জিরো ডাউন পেমেন্টে অথবা খুব মিনিমাম একটা ডাউন পেমেন্ট দিয়ে কিভাবে একটা বাড়ি কিনতে পারি, সেই বিষয়টি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে থাকবে। সুপ্রিয় দর্শক, এই দুটি বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধায়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথমাংশে অংশগ্রহণ করছেন বা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় ট্রাভেল এজেন্ট বিশেষজ্ঞ জনাব শামসুদ্দিন বশির, সিইও ওয়ার্ল্ড ট্রাভেল এজেন্সি। জনাব শামসুদ্দিন বশির, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। TVN24 সকল দর্শকদের জানাই ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল এন্ড গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের এখানে এসেছেন। এবং আমরা এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরান বা ইসরায়েল আমেরিকার সাথে যে যুদ্ধটি বর্তমানে চলছে, পৃথিবীতে নানান রকম অস্থিরতা তো আছেই, তেমনি এয়ারলাইন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে অনেক যাত্রীরাই যাচ্ছেন না, অনেকের ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, নানান কিছু হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আলোচনা করার আগে একটু এই বিষয়টির গুরুত্ব একটু তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, বিশ্ব যখন অস্থির, আকাশপথ তখন আর আগের মতো নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্য তথা আমেরিকা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত শুধু সীমান্তে নয়, প্রভাব ফেলেছে হাজার হাজার মাইল দূরের মানুষের জীবনেও, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য। নিউ ইয়র্ক থেকে ঢাকা একটি গুরুত্বপূর্ণ রুট, যা প্রতিদিন হাজারো স্বপ্ন, প্রয়োজন আর আবেগকে বহন করে নিয়ে যায়। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই যাত্রা হয়ে উঠেছে অনিশ্চিত, ব্যয়বহুল, কখনো বা ঝুঁকিপূর্ণ। ফ্লাইট বাতিল হচ্ছে, রুট পরিবর্তন হচ্ছে, বাড়ছে টিকিটের দাম, আর এর মাঝেই দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রশ্ন উঠছে, কোন এয়ারলাইন্স এখনো চলছে, কোন রুট নিরাপদ, আর এই পরিস্থিতি কতদিন চলবে? আর এই গুরুত্বপূর্ণ সময় উপযোগী বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ ট্রাভেল ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ, ওয়ার্ল্ড ট্রাভেলের সিইও, যিনি আমাদের জানাবেন বাস্তব পরিস্থিতি, করণীয় এবং ভবিষ্যতের ভাবনা। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমেরিকা ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে ফ্লাইট সংকট, কোন এয়ারলাইন্স চলছে, কোন রুট নিরাপদ আর কোনটি ঝুঁকিপূর্ণ। জনাব শামসুদ্দিন বশির, আমি আজকের এই বিষয়, যেটি আলোচনার বিষয়, সেটার একটু ভূমিকা তুলে ধরেছে আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো, যে বর্তমানের ভূ রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেই যে সংঘাতের কারণে নিউ ইয়র্ক থেকে ঢাকা বা অন্যান্য পৃথিবীর যে কোনো প্রান্তে রুটে ফ্লাইট পরিচালনায় কি ধরনের প্রভাব ফেলছে, এবং এই পরিস্থিতিতে কোন কোন আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনো নিয়মিতভাবে নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইট পরিচালনা করছে। ধন্যবাদ আপনাকে খুব সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের 14টা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বাংলাদেশ ঢাকা রুটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করছে। টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটস, কাতার, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক, সৌদি এয়ারলাইন্স
ফ্লাইট পরিচালনা করছে। আচ্ছা, আরেকটি সুসংবাদ হলো যে আনন্দিত হবেন যে এই যুদ্ধকালীন সময় বিমান বাংলাদেশ টরন্টো টু ঢাকা, ঢাকা টু টরন্টো সপ্তাহে 3 দিন আচ্ছা, ফ্লাইট পরিচালনা করছে এবং কোনো ফ্লাইট শিডিউলে কোনো বিপর্যয় হয়নি। খুব চমৎকার ভাবে চলছে হ্যাঁ, এখানে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা গর্বের বিষয়। স্বদেশি পণ্য কিনহন ধন্য যে আমাদের বাংলাদেশের বিমান ঢাকা টু টরন্টো, টরন্টো ঢাকা সপ্তাহে 3 দিন স্মুথ ফ্লাইট অপারেশন করতে। তো সেটা তো কানাডা থেকে যেতে হলে এটা যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের তো দুর্ভাগ্য যে আমরা নিউ ইয়র্ক থেকে সরাসরি ঢাকায় কোনো আমাদের বাংলাদেশ বিমান সেটার কোনো ফ্লাইট আমাদের নাই। তো আমাদের সবচেয়ে জনপ্রিয় যে আরেকটি এয়ারলাইন্স যেটা আমরা আমিরাত এয়ারলাইন্স জানি, সেটা কি অবস্থায় আছে? সেটা তো সপ্তাহে অনেকগুলো তাদের ফ্লাইট পরিচালনা হয়। জি, নিউ ইয়র্ক থেকে তার্কিশ এমিরেটস এভরিডে ফ্লাইট অপারেট করতেছে। এমিরেটসের 2টা ফ্লাইট অপারেট করতেছে আচ্ছা, মর্নিং প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। এই বর্তমান পরিস্থিতিতে মর্নিংয়ে 11:20 AM এবং রাত্রে 11 PM, ইভিনিংয়ে অথবা 10:20 PM, যেটা বায়ার মিলান হয়ে যায়। এই ফ্লাইটটা তারা এভরিডে 2টা ফ্লাইট, কোনো দিন 3টা ফ্লাইট তারা এমিরেটস। সপ্তাহে কয়দিন যেন 3টাও যাচ্ছে, তার মানে এই ভূ রাজনৈতিক যেটা আমরা বললাম যে এভরিডে কোনো দিন 2টা, কোনো দিন সপ্তাহে তারা 3টা ফ্লাইট অপারেট করতেছে। তো তার মানে ডিমান্ড অন প্যাসেঞ্জার। আচ্ছা, ডিমান্ড অন প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার তো সবসময় থাকে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা তো দেখেছি যে ফ্লাইটে গেলে টিকিট পাওয়া যায় না, পেলেও অনেক দাম দিয়ে কিনতে হয় অনেক সময়। তো এক্ষেত্রে যে যুদ্ধের কারণে এয়ার স্পেস বন্ধ কিছু তো হলেও আছে, বা সীমিত হওয়ার ফলে ফ্লাইট রুট বা সময়সূচিতে এই যেগুলো আপনি বললেন, আমাদের বাংলাদেশ বিমানের কথা বললেন কানাডা থেকে যে অনলাইন যাচ্ছে আসছে, তো অন্যান্য রুটেও কি সেই এই যেটা আমরা এয়ার স্পেসের কারণে কি কোনো টাইম শিডিউলে পরিবর্তন এসছে? জি না, এমিরেটস এয়ারলাইন্স তাদের যে নিয়মিত টাইম শিডিউলে তারা ফ্লাইট অপারেট করতেছে, এবং তার্কিশ এয়ারলাইন্স তাদের নিয়মিত শিডিউলে ফ্লাইট অপারেশন করতেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং ক্যাথে প্যাসিফিক, সৌদি এয়ারলাইন্সও তাদের ফ্লাইট নিয়মিত শিডিউলে তারা ফ্লাইট অপারেট করতেছে। তারা জরুরি প্রয়োজনে তারা এয়ার স্পেস রুট চেঞ্জ করে নিচ্ছে। পরিবেশ পরিস্থিতির আলোকে তার সিদ্ধান্ত অনুযায়ী রোড পরিবর্তন করে এয়ার স্পেস ক্লিয়ার হলে তারা ফ্লাইট অপারেট করতেছে। তা আমি ঠিক জানি না, আমাদের একজন খুবই পরিচিত এবং আমাদের টিভিএন এর অত্যন্ত সম্মানিত একজন গেস্ট, তিনি বাংলাদেশে গেছেন এবং তার আজকে বা গতকালকে আসার কথা ছিল। উনি বললেন যে আমি আসতে পারছি না, আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এটা কোন এয়ারলাইন্স, কারা ক্যান্সেল করেছে? কুয়েত এয়ারলাইন্স বর্তমানে কোনো ফ্লাইট অপারেট করতেছে না। আচ্ছা, না, কিছুদিন যাবৎ যুদ্ধকালীন সময়ে এমিরেটস, কাতার, সে তো মাত্র 2-3 দিন। হ্যাঁ, ফ্লাইট বন্ধ ছিল, ওই ফ্লাইট বিপর্যয় ছিল। এছাড়া বর্তমানে এমিরেটস, কাতার, টার্কিশ ফ্লাইট অপারেট করতেছে। মনে হয় তার কুয়েত এয়ারলাইন্সের টিকিট ছিল, সেই জন্য উনি আসতে পারতেছে না। কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট এখনো তারা অপারেট করতে পারেনি। তারা ফুল এপ্রিল মাস পর্যন্ত তারা কোনো ফ্লাইট অপারেট করবে না, এমন ঘোষণা তারা দিয়েছে। অলরেডি আমি যেহেতু আমরা আয়েটা এবং এয়ারসে প্রোগ্রাম, আমি কুয়েতের কান্ট্রি ম্যানেজারের সাথে সবার কথা বলেছি, তার এপ্রিল মাস পর্যন্ত ফ্লাইট অপারেশনের সুযোগ তাদের হাতে নেই। তাহলে সেক্ষেত্রে ধরুন বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি বা এখান থেকে কোনো ব্যক্তির বাংলাদেশে যাওয়া, বাংলাদেশ থেকে এখানে আসা অত্যন্ত জরুরি, এবং কুয়েত এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন তিনি। তাহলে এই পরিস্থিতিতে যেহেতু আপনি বললেন পুরো এপ্রিল মাস, কেবল আজকে 13 তারিখে, এখনো 17 দিন বাকি আছে, যদি এর মধ্যে জরুরি অবস্থায় হয় তাহলে তাদেরকে কি পরামর্শ দেবেন বিকল্প পন্থা হিসেবে? বিকল্প পন্থা হইল, যদি আপনার জরুরি প্রয়োজন হয় কুয়েতের ওই টিকিটটা আপনি ফুল রিফান্ড করে বা পার্শিয়ালি রিফান্ড করে আপনি অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে চলে আসার জন্য। আচ্ছা, এটা কি তা এয়ারলাইন্স গুলো পয়সা পুরো ফেরত দিচ্ছে? আনইউজ টিকিট ফুল অ্যামাউন্ট ফেরত দিচ্ছে, আমরাও তার প্যাসেঞ্জারদেরকে ফুল অ্যামাউন্ট ফেরত দিচ্ছি। এই যুদ্ধকালীন সময়ে যদি কোনো টিকিট এয়ারলাইন্সগুলো ফ্লাইট অপারেট না করতে পারে, এয়ারলাইন্সগুলো আমাদেরকে ফুল টাকা ফেরত দিতেছে, আমরাও তাদেরকে ফুল টাকা কাস্টমারকে ফেরত দিচ্ছি। পার্শিয়ালি রিফান্ডটা এটা বেস ফেয়ারের 70% কেটে রেখে 30% কাস্টমারকে ওরা পার্শিয়াল রিফান্ড প্রোভাইড করতেছে। এটা একটা ভালো পরামর্শ আপনি দিয়েছেন। তো আরেকটি বিষয় আমরা জানতে চাই যে কোনো সময় আমরা দেখেছি অন্যান্য ব্যবসার ক্ষেত্রে কতটুকু হয় বা হয় কিনা, বা অনেক সময় হয় দেখা যায়, এয়ারলাইন্সের ক্ষেত্রে তো হয়। যেমন আমরা দেখেছি যে স্কুল যখন ছুটি হয় সামারে,
বিমানের বা মানে এয়ারলাইন্সগুলো তাদের টিকিটের ভাড়া বাড়িয়ে দেয়, তো যে কোনো সময় আমরা দেখেছি, আবার খুব শীতের সময় একটু কমিয়ে দেয়, এরকম দেখেছি। তো এখন তো একটা আপৎকালীন অবস্থা চলছে, একটা সংকট চলছে, এইরকম অবস্থায় এয়ার ফেয়ার বা বিমান ভাড়া কি বেড়েছে? যদি বেড়ে থাকে তাহলে কি রকম বেড়েছে, নাকি কমেছে, কমলে কি পরিমাণ কমেছে? ধন্যবাদ আপনাকে। আপনি সামারের একটা প্রশ্ন উঠেছেন। সামারে যারা দেশে যাচ্ছেন, যুদ্ধকালীন পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে গেলে, পুরো বিশ্ব যদি শান্ত হয়ে যায়, তো সামারের যারা দেশে যেতে চাচ্ছেন তাদের টিকিট ফেয়ারটা বেড়ে যাবে। হ্যাঁ। আর এখন যারা টিকিট কাটবেন তারা গেইন হবেন। এখন টিকিটের দাম আগের মতো তুলনামূলকভাবে কমে আছে আচ্ছা। এবং স্বাভাবিক এবং স্বাভাবিক রিজনেবল। আচ্ছা। এবং হাই সিজনে আপনি 1500 অ্যারাউন্ড প্লাসে আপনি টিকিট কাটতে পারতেছেন। তো তার মানে এই যুদ্ধের কারণে যেটা আমরা বলছি কোনো ইফেক্ট করে নেই প্রায় কোনো এখনো ইফেক্ট করে নাই। আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে যাই যে ট্রানজিট দেশ, এটা তো আমাদের নিতেই হয়, জি, বা এয়ারপোর্ট বাছাই এখন যাত্রীদের জন্য নিরাপদ কোন বিষয়, হ্যাঁ, কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে আপনি মনে করেন? যাত্রীদের এখন প্রথম পছন্দ হইলো যারা মিডল ইস্টটা এড়িয়ে চলে অন্য রুটে তাদেরকে যাওয়া। যাত্রীদের প্রথম পছন্দ এখন হলো টার্কিশ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক। পরিশেষে এখন তারা আমাদের যাত্রীরা যেহেতু এমিরেটসে অভ্যস্ত, তারা এমিরেটসে এখন ফ্লাই করতেছে। হ্যাঁ, এমিরেটস তো আসলে সেবাও খুবই ভালো, বা আমার নিজের একটি পছন্দের এয়ারলাইন্স। এয়ারক্রাফট, ফ্রি ইন্টারনেট সার্ভিস, এই সেবাগুলো তারা দিচ্ছে এবং যাত্রীদের পছন্দ আমাদের সবারই তারা এমিরেটস এয়ারলাইন্সটা তারা পছন্দ করে। সবচেয়ে বড় যেটা হলো টাইম স্কেজুলিং, ওদের আমি দেখিনি যে কোনোদিন, আমি যতদিন শিডিউল বিপর্যয় হচ্ছে না, কোনোদিন বিপর্যয় ঘটেনি, এবং ট্রানজিট যে অন টাইম সময়টা যে খুব বেশি না, 2-3 ঘন্টার মধ্যেই মর্নিং ফ্লাইটে 2 আওয়ার সামথিং, ইভিনিং ফ্লাইটে 5 আওয়ার সামথিং। সেটাই আমরা দেখেছি। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যাত্রীদের বা যাত্রীরা কি এখন নির্দিষ্ট কিছু, যেটা আপনিও বললেন, এয়ারলাইন্স বা রুট বেশি পছন্দ করছেন, যতগুলো বললেন এর মধ্যে কোন এয়ারলাইন্সটাকে মানুষ বেশি নিরাপদ বলে মনে করতে পারেন এবং সেটা তারা এখন অ্যাপিল করতে চায়? আমি মনে করি যাত্রীদের যে অভিমত, সবাই যেহেতু এয়ার স্পেস নিরাপদ না হলে ফ্লাইট অপারেট করতেছে না। আচ্ছা। হ্যাঁ, সেই জন্য যাত্রীরা তাদের প্রথম আমি এখান থেকে লাগোডিয়া থেকে টরন্টো গিয়ে, টরন্টো থেকে বিমানে বাংলাদেশে যাচ্ছে এবং বিমান বাংলাদেশে অনেক প্যাসেঞ্জার আছে বিমান, এবং তুলনামূলকভাবে অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপ অনেক কম, এবং বিজনেস ক্লাসে সবচেয়ে কম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আচ্ছা। এবং তারপরে তাদের টার্কিশ, এমিরেটস তাদের পছন্দ, এরপরে সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের পছন্দ, সিঙ্গাপুর ওয়ার্ল্ড স্টার এয়ারলাইন্স, হ্যাঁ, এবং টার্কিশ এয়ারলাইন্স, তারপর ক্যাথে প্যাসিফিক, এইগুলো আমাদের নিরাপদ আমি মনে করি, এবং কাস্টমারদের একটা ওপিনিয়ন। তো এই যে আপনি বারবারই বলছেন যে কানাডা হয়ে যাওয়াটা, কানাডার কোন বিমানবন্দর থেকে বাংলাদেশ? টরন্টো আপনার লাগোডিয়ার থেকে এয়ার কানাডা আপনি চলে যান টরন্টো, 1 ঘন্টা জার্নি, অল্প ভাড়া, $140, $160 লাইক দিস, ওয়ান ওয়ে। এরপর টরন্টো থেকে আপনি বিমানে উঠলে আপনি মিডল ইস্ট এবং মিডল ইস্ট এরিয়া তারা ইস্তাম্বুলে একটা স্টপওভার নিবে, ফুয়েল নিবে, তারপরে আপনি ইস্তাম্বুল থেকে সোজা ঢাকা। তো এই যুদ্ধের কারণে কি ইস্তাম্বুলটা যে রুট দিয়ে যাচ্ছে এটা নিরাপদ, এবং 2 দিন ইস্তাম্বুলে তারা স্টপওভার দিচ্ছে, 1 দিন ওরা রোমে নিচ্ছে। বিমান বাংলাদেশ 3 দিন, বৃহস্পতি, শনি, মঙ্গল, 3 দিন, সপ্তাহে 3 দিন ফ্লাইট অপারেট করতেছে, এবং ঢাকাতেও 3 দিন ফ্লাইট অপারেট করে আসতেছে, এবং 2 দিন তারা ইস্তাম্বুলের স্টপওভার নিচ্ছে, 1 দিন ওরা রোমে ইটালি রোমে স্টপওভার নিচ্ছে, অনলি ফুয়েলের জন্য। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, যদিও আমরা সবাই জানি যে বিমান ভ্রমণটা এখনো অতটা অনিরাপদ নেই, যথেষ্ট নিরাপদই আছে, এবং যে কোন এয়ারলাইন্সের কথা বললেন সেটাও আপনি বললেন, কিন্তু তারপরেও যদি অনেকে মনে করেন যে আমার অত জরুরি নাই, তা আমি এতটা ঝুঁকি নিতে চাই না, বা সে যদি ঝুঁকি মনে করে, সেক্ষেত্রে যদি কেউ রিস্কেজুয়েল করতে চায়, এই অবস্থায় যাত্রীদের জন্য আপনারা কিভাবে সহায়তা? ধন্যবাদ আপনাকে। কেউ যদি রিশিডিউল করতে চায়, এয়ারলাইন্সগুলো এখন ফ্রি রিশিডিউলের সুযোগ দিচ্ছে, তার নির্দিষ্ট কিছু শর্তে এবং নির্দিষ্ট কিছু ডেটে। আচ্ছা, যেমন? হ্যাঁ, এবং যদি এয়ারলাইন ফ্লাইট অপারেট না করতে পারে তাহলে তারা
টাকাগুলো আপনাদের প্যাসেঞ্জারকে যাত্রীদেরকে ফুল রিফান্ড দিচ্ছে, এবং যদি তারা ফ্লাইট অপারেট না করতে পারে। টার্মস অ্যান্ড কন্ডিশনটা বিভিন্ন ডেটে, বিভিন্ন রুটে, বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন রকম। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনারা ধরুন যে আপনার কাছ থেকে আমি টিকিট কেটেছে, আপনি কিভাবে সহযোগিতা দিচ্ছেন? আমরা প্যাসেঞ্জারকে সহযোগিতা দিচ্ছি, তাদেরকে ডিফারেন্ট রুট, রিশিডিউল, রিফান্ড, এই অপশানগুলো আমরা দিচ্ছি। আমরা তাদের জন্য, আপনি জেনে আনন্দিত হবেন, আমরাই প্রথম বাংলাদেশে বাংলাদেশে অফিস উদ্বোধন করিয়াছি এবং 24 সেবা চালু করছি। আমি মনে করছি যে এই যে 24 সেবাটা এখন কাস্টমারদের জন্য আসলে ফ্রুটফুল হয়ে উঠছে। আচ্ছা, যেহেতু এই সংকট মুহূর্তে তাদের যে অস্থিরতা কেটে ওঠানোর জন্য, তার ফ্লাইট শিডিউল বিপর্যয়ের খবর জানানোর জন্য, ফ্লাইটটা অন টাইম আসছে কিনা। এখন আমি যাত্রীদের যে পরামর্শ দিব, এয়ারপোর্টে যাওয়ার আগে লেটেস্ট আপ টু ডেট ইনফরমেশনটা আমাদের টিমকে জিজ্ঞেস করে অথবা এয়ারলাইন্সের ওয়েবসাইটে চেক করে আপনি এয়ারপোর্টে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা শুনেছি যে এয়ারপোর্টে আগে তো ধরুন যে আমরা কোনো ইন্টারন্যাশনাল রুটে যদি যাতায়াত করি সাধারণত 3 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে যেতে হতো। 2 ঘন্টাও কেউ কেউ গেছে, কেউ 1 ঘন্টা আগে যেও গেছে, তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা, 4-5 ঘন্টা আগে যাওয়ার পর লাইন একটা বিশাল হচ্ছে। এটা কি যুদ্ধের কারণে এটা হচ্ছে, নাকি যুদ্ধের কারণে যদি আমরা বলে থাকি যে ভিসা, ট্রানজিট পারমিট বা অন্যান্য ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলো খুব পরীক্ষা নিরীক্ষা বেশি হচ্ছে যাত্রীদের, সে কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণ? না, অন্য কোনো কারণ নেই। নর্মালি এয়ারলাইন্সগুলো এখন প্রিফার করতেছে আগে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আগে যেতে, এখন 5 ঘন্টা 6 ঘন্টা আগে যাওয়ার জন্য এয়ারপোর্টে রিপোর্ট করার জন্য এয়ারলাইন্সগুলো রিপোর্টিং আওয়ার 5 আওয়ার 6 আওয়ার তারা অ্যাডভাইস করতেছে যাত্রীদেরকে। বিকজ অফ বর্তমানে যে আমাদের যে নর্মাল যে টিএসএস ছিল, টিএসএস যে অপারেশনটা, যে সিকিউরিটি চেক, তার এভরিথিং যে জিনিসটা করতো, এটা টিএসএর পরে বর্তমানে আইস দ্বারা অপারেশন হচ্ছে। সেই জন্য একটা লং ট্রাফিক হয়ে যাচ্ছে এয়ারপোর্টে, মানে পরীক্ষা নিরীক্ষাটা বেশি হচ্ছে এখন। পরীক্ষা নিরীক্ষা না, তার এটা সিস্টেমেটিক, শুধু রেগুলার আপনাকে আপনার পাসপোর্ট ভ্যালিড আছে কিনা, টিকিট ভ্যালিডিটি ঠিক আছে কিনা, আপনার ডেট অফ বার্থ, আদার্স যে ডাটাটা, এই ডাটাটা শুধু রেগুলার চেক আপ। এখানে অন্য কোনো এয়ারপোর্টে আইসের অন্য কোনো ভূমিকা নেই। অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তবে আপনার কাছে একটু হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কারণ এই যুদ্ধটা তো বন্ধ হওয়ার একটা আশা আমরা দেখেছিলাম। পাকিস্তানে আলোচনা শুরু হয়েছিল, আমাদের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাহেব সেখানে গিয়েছিলেন, ইরানও সেখানে এসেছিলেন, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। আমরা ধরে নিই যদি এই যুদ্ধটা আরও লিঙ্গারিং হয়, আরও যদি দীর্ঘায়িত হয়, বা যুদ্ধ যদি আবার নতুন করে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কি এই যে এখন নিউ ইয়র্ক ঢাকা রুটে যারা আমরা চলাচল করছি বা যে সমস্ত এয়ারলাইন্সে যাচ্ছি, সেটা খোলা থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আলোচনা চলমান। আচ্ছা, আলোচনা চলমান হবে বলে আমি মনে করি। বর্তমানে যুদ্ধকালীন সময়ে ফ্লাইট অপারেশন, যেহেতু যুদ্ধকালীন সময়ে মিডল ইস্টে ফ্লাইট, টার্কিশ এয়ারলাইন্স তারা ফ্লাইট অপারেশন বন্ধ করে নেই। হ্যাঁ, তারপরে বিমান বাংলাদেশ ফ্লাইট অপারেশন বন্ধ করে নেই। আমি মনে করি না যে যুদ্ধকালীন সময়ে টার্কিশ এবং অন্যান্য যে আদার ক্যারিয়ারগুলো আছে তারা ফ্লাইট অপারেশন বন্ধ রাখবে। অনেক ধন্যবাদ। মিডল ইস্টের ফ্লাইট বন্ধ থাকতে পারে, কিন্তু ইউরোপে রয়ে গেছে, তখন প্যাসিফিক দিয়ে মানুষ যাবে, প্যাসিফিক এবং ইউরোপে মানুষ যাবে, ওই ফ্লাইটগুলো অপারেট থাকবে। অনেক ধন্যবাদ জনাব শামসুদ্দিন বশির। আমাদের হাতে সময় নিয়ে আমাদের একটা বিরতিতে যেতে হবে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে যুদ্ধকালীন সময় অনেকেই আমরা চিন্তায় ছিলাম এই বিমানে যাব কি যাব না, কি অবস্থা, কি ঝুঁকি আছে, কোন রুট খোলা আছে না আছে, ভাড়া কত বাড়বে, ইত্যাদি ইত্যাদি নানান দিক থেকে আমরা চিন্তায় ছিলাম। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সে বিষয়টি আমরা খোলাসা হতে পেরেছি। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। আপনাকেও আবার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করেছি এতক্ষণ যে আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধের কারণে ফ্লাইট সংকট, কোন এয়ারলাইন্স চলছে, কোন রুট নিরাপদ এবং কোনটি ঝুঁকিপূর্ণ, বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার সারমর্ম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি যে আসলে তেমন কোনো সংকট নাই। কিছু এয়ারলাইন্স যেমন কুয়েত এয়ারলাইন্স শুধুমাত্র বন্ধ আছে, অন্যান্য এয়ারলাইন্সগুলো যথারীতি চলছে। সুতরাং আমরা আমাদের জরুরি প্রয়োজন হলে অবশ্যই ভ্রমণ করতে পারি অত্যন্ত নিরাপদের সাথেই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ফিরে এসে থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা বলেছি যে স্বপ্নের বাড়ি কিনতে
কোনো রকম, যেটা আমরা বারবারই বলে থাকি যে জিরো বা ডাউন পেমেন্ট যেটাকে বলি, জিরো ডাউন পেমেন্টে বা খুব সামান্য ডাউন পেমেন্ট দিয়ে আমরা কিভাবে আমেরিকায় একটা বাড়ি কিনতে পারবো সেটি নিয়ে একটু আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজের এই অনুষ্ঠানের দ্বিতীয় অংশে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটি বারবারই বলছি যে এই স্বপ্নের আমেরিকায় আমরা এসেই যে প্রথম স্বপ্নটি দেখি একটি নিজের বাড়ি কিনবার জন্য, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি যে আমার তো ডাউন পেমেন্ট দেওয়ার মতো পয়সা নেই, কিন্তু বাড়ি কিনতে খুবই ইচ্ছে করে। আপনাকে আজকেই সেটি নিয়ে আমরা কথা বলতে চাই যে জিরো বা সামান্য ডাউন পেমেন্ট দিয়ে আমরা কিভাবে আমেরিকায় একটি বাড়ি কিনবো। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব মির্জা মোহাম্মদ হোসেন, ডাইরেক্টর অফ সেলস এক্সিট রিয়েলটি কন্টিনেন্টাল। জনাব মির্জা মোহাম্মদ হোসেন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই অনুষ্ঠানে এসেছেন এবং আপনি যে বিষয়টি নিয়ে কথা বলবেন বিস্তারিতভাবে, সেটি নিয়ে আমি বারবারই দর্শকদেরকে বলার চেষ্টা করছি যে চিন্তার কোনো কারণ নেই। ডাউন পেমেন্ট জিরো যদি হয়ে থাকে সেভাবেও বাড়ি কেনা যেতে পারে, অথবা সামান্য কিছু দিয়েও। এই বিষয়টি নিয়ে আপনার কাছে বিস্তারিত শুনবো, তবে একটু এই বিষয়টির ভূমিকাটা একটু দিয়ে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আপনার ভাবনার মধ্যে যখনই আসে আমেরিকায় নিজের একটা বাড়ি কেনা প্রয়োজন, কিন্তু পরক্ষণই সেই ভাবনার পাখায় ভর করে বাড়ি কিনতে তো অনেক বড় অঙ্কের ডাউন পেমেন্ট দিতে হয়। এত বড় অঙ্কের অর্থ কি আমার পক্ষে জোগাড় করা সম্ভব? হ্যাঁ দর্শক, আর আজকের এই অনুষ্ঠানে আমরা আপনার সেই ভাবনাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। কারণ বাস্তবতা হলো অনেক মানুষই জানেন না সঠিক তথ্য আর সঠিক গাইডলাইন থাকলে জিরো বা খুবই সামান্য ডাউন পেমেন্ট দিয়েও এই আমেরিকায় বাড়ি কেনা সম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, স্বপ্নের সেই নিজের ঘর হয়তো আপনার ধারণার চেয়েও আরও কাছে অপেক্ষা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে, কোন প্রোগ্রামগুলো আপনার জন্য খোলা আছে? আপনি কি প্রথমবারের মতো বাড়ি কিনছেন? আপনার ক্রেডিট, আপনার ইনকাম এসব কি সত্যিই বাধা, নাকি শুধু ভুল ধারণা? আজ আমরা এই অনুষ্ঠানে এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজবো, আর এসব বিষয়ের সমাধান দিতে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি বাস্তব উদাহরণ দিয়ে দেখাবেন কিভাবে সাধারণ মানুষ, ঠিক আপনার আমার মতো মানুষ, সামান্য বা কোনো রকম ডাউন পেমেন্ট ছাড়াই তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছেন। তাই আজকের এই আলোচনা শুধু তথ্য নয়, এটা আপনার ভবিষ্যতের পথ দেখানোর একটি সুযোগ। হয়তো আজকের এই কথোপকথনই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সূচনা হয়ে উঠবে। কারণ আজ আমরা শুধু বাড়ি কেনার কথা বলবো না, বরং আমরা কথা বলবো আপনার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্যে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, জিরো বা সামান্য ডাউন পেমেন্ট দিয়ে কিভাবে আমেরিকায় বাড়ি কিনবেন। জনাব মির্জা মোহাম্মদ হোসেন, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি আপনার কাছে, বিস্তারিতভাবেই জানতে চাইবো যে মানুষ অপেক্ষা করছেন, অনেক দর্শক অপেক্ষা করছেন আপনার এই সুযোগটি জানবার জন্য। আপনার মাধ্যমে প্রথমে যে বিষয়টি আমি জানতে চাইবো যে আমরা কি জিরো পেমেন্ট অথবা অল্প ডাউন পেমেন্ট দিয়ে সত্যি সত্যি বাড়ি কিনতে পারি? বা যেটা আমরা দেখেছি অনেকেই হোম ইন্সপেকশন স্কিপ করে বাড়ি কিনছেন, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাতে কি তারা টার্ম না বুঝে হাজার হাজার ডলার হারাচ্ছেন? আপনার মত কি? দুটো প্রশ্ন একসাথে করেছে। থ্যাংক ইউ রানা ভাই, এটা একটা দারুণ কোশ্চেন। আপনার কোশ্চেন হলো জিরো ডাউন পেমেন্টে বাড়ি কেনা সম্ভব? ইয়েস, দেয়ার ইজ এ প্রোগ্রাম। ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য স্টেট অফ নিউ ইয়র্ক মর্গেজ এজেন্সি, যেটাকে আমরা বলি সনিমা, এদের বিভিন্ন প্রোগ্রাম আছে যেটা দিয়ে আপনি অল্প ডাউন পেমেন্টে এবং ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আছে যেটা দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন। দ্বিতীয়ত দেখেন, FHA ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য, যেটা শুরু হয় 3.5%। 3.5% এটা অনেকটা শূন্যের কাছাকাছি, মানে 3.5% ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট মানে যদি আমার বাড়ির দাম 100,000 হয়, মানে $3,500 দিলে আমাকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বাড়ি ডাউন পেমেন্ট দিয়ে বাড়িটা কিনতে পারবেন। তারপরে দেখেন, একটা প্রোগ্রাম আছে, এটাকে বলা হয় BA লোন। যারা অ্যাক্টিভ মিলিটারি এবং তাদের কোয়ালিফাইড যে স্পাউস আছে, তারা কিন্তু চাইলে জিরো ডাউন পেমেন্টে বাড়ি কিনতে পারে, কোনো ডাউন পেমেন্ট লাগবেই না, একেবারে কিচ্ছু না, যত টাকার বাড়ি হোক। যত টাকার বাড়ি হোক। আচ্ছা। এবং USDA নামে একটা লোন প্রোগ্রাম আছে, এরা রুরাল এরিয়ায় শর্ত সাপেক্ষে কিছু জিপ কোড আছে, ওই জিপ কোডে যদি আপনি বাড়ি কিনেন তাহলে ওখানেও আপনার কোনো ডাউন পেমেন্ট ছাড়া আপনি বাড়ি ক্লোজিং করে ফেলতে পারবেন। এবং দেখেন,
আমাদের দেশে আরো কিছু ব্যাংক আছে যারা গ্র্যান্ট অফার করতেছে। এই গ্র্যান্টটাকে আপনি ডাউন পেমেন্ট হিসেবে কাজে লাগিয়ে, মানে অনুদান, হ্যাঁ অনুদান, যা কখনই ফেরত দিতে হবে না, না, কখনোই একবারে ফেরত- দিয়ে দিচ্ছে আমাকে। রাইট, আচ্ছা, এক্স্যাক্টলি। তো এইটাকে ডাউন পেমেন্ট ইউজ করে আপনি কিন্তু বাড়ি কিনতে পারবেন। এখন রানা ভাই, এখানে একটা বাট আছে। বাটটা হলো, দেখেন, আপনি জিরো ডাউন পেমেন্টে বাড়ি কিনলেন এবং আমরা অলরেডি প্রোগ্রামগুলোর কথা বলে দিলাম, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ডাউন পেমেন্ট কম দেন আপনার মান্থলি ইনস্টলমেন্ট সাইজটা কিন্তু বেড়ে যাবে। বেড়ে বড় হয়ে যায়। এটা অনেক সময় আপনার জন্য ডিসকমফোর্ট ফিল হয়ে যেতে পারে। এই জন্য আমরা মনে করি যদি আপনার সলিড ডাউন পেমেন্ট থেকে থাকে তাহলে আপনার যতটুকু সম্ভব ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনা উত্তম। এতে করে আপনার যে মান্থলি ইনস্টলমেন্ট সাইজটা আছে এটা কমফোর্টেবল হয়। সেটা তো আপনি সাধারণভাবে বললেন এটা, কিন্তু ধরুন যে আমি একটি বাড়ি কিনতে যাব, এই মুহূর্তে যে বাড়িটি আমার খুব পছন্দ হয়েছে, ওইটি ডাউন পেমেন্ট দেওয়ার মতো আমার কাছে পয়সা নেই, কিন্তু আমি জানি যে এটি যদি আর কিছুদিন পরে, আমি কেনার পরে ক্লোজিং হয়ে যাওয়ার পরে, যখন আপনি যেটা বললেন যে আমার মর্গেজ ইন্টারেস্ট বেশি আসবে বা বেশি দিতে হবে, সেটি দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমার আসবে, তাহলে কি আমি এই সুযোগটা নেব না? ডেফিনেটলি রানা ভাই, অবশ্যই নেবে। তো তাহলে সেক্ষেত্রে এই যে সুবিধাগুলোর কথা বললেন, বিভিন্ন প্রোগ্রামের কথা বললেন, বা এই জিরো ডাউন পেমেন্ট বা সামান্য কিছু ডাউন পেমেন্ট পাওয়ার জন্য এলিজিবল কারা এলিজিবল? ওই যে আমি বললাম একদম জিরো ডাউন পেমেন্টে কিনতে হলে কান্ট্রি সাইডে কিছু স্পেসিফিক জিপ কোড সরকার অফার করে। ওই পার্টিকুলার জিপ কোডগুলোতে আপনি যখনই বাড়ি কিনবেন তারা দে আর এলিজেবল, তারা ফার্স্ট টাইম হোম বায়ার হতে হবে এবং তারা এই প্রোগ্রামগুলো মানে শর্ত হচ্ছে ফার্স্ট টাইম হোম বায়ার হতে হবে এবং স্পেসিফিক জিপ কোড, মানে সরকার কিছু এরিয়া দিয়ে দেয় যে এই এরিয়াগুলোতে, এই জিপ কোড এরিয়াগুলোতে আপনাকে বাড়িগুলো কিনতে হবে। আর যদি আপনি বিএ লোনটা নেন, আপনি যদি অ্যাক্টিভ মিলিটারি হন এবং অথবা আপনার কোয়ালিফাইড স্ত্রী থাকে, স্পাউস থাকে, তিনি যে কোনো জায়গায় কিনতে পারবেন উইদাউট এনি ডাউন পেমেন্ট। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে বাড়ি টাড়ি বা লোন কেনার, লোন পাওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই যে সমস্ত বললেন আপনি, ভিলেজ সাইড হোক বা যে কোনো সাইডে হোক, যেখানেই যাই না কেন, সেক্ষেত্রে আমার আয়ের তারতম্যের বিষয়টা আছে কিনা, অর্থাৎ কোনো নির্দিষ্ট আয়ের সীমারেখা আছে কিনা, এক, দুই হচ্ছে ক্রেডিট স্কোর এখানে কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ক্রেডিট কিনা? স্কোর এখানে ফ্যাক্টর করে না, যেহেতু লোন নিতে হবে। হ্যাঁ, আপনার ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে আপনার যে মিনিমাম ক্রেডিট স্কোর ওটা হলে আপনার এখানে আপনি গ্রহণযোগ্যভাবে বাড়িটা কিনে ফেলতে পারবেন। আর ইন্টারেস্ট দেখেন, আমরা জেনারেলি একটা কথা বলে থাকি যে ইন্টারেস্ট রেট নির্ভর করে ক্রেডিট স্কোরের উপর, আর লোনের সাইজটা কত বড় হবে সেটা নির্ভর করে আপনার ইনকামের উপর। এগুলো আমরা জেনারেলি বলে থাকি। আমরা আবারও বলে থাকি যে যেমন ফেডারেল রিজার্ভ কিন্তু একটা ইন্টারেস্টের গাইডলাইন দিয়ে থাকে, সে ইন্টারেস্ট 6.3, সবার জন্য কি 6.3? না, এটা হলো জেনারেল গাইডলাইন। তারপরে আপনার ডেপ্ট টু ইকুইটি, আপনার অ্যাবিলিটি টু রিপে, আপনার লোনটা কত রিস্ক, বিভিন্ন ক্রাইটেরিয়া যাচাই করে লেন্ডার টু লেন্ডার কিন্তু ইন্টারেস্ট রেটও ভেরিয়েবল হতে পারে। রানা ভাই, আপনি দ্বিতীয় যে কোশ্চেনটা করেছেন, হ্যাঁ, যে এটাও খুবই গুরুত্বপূর্ণ যে হোম ইন্সপেকশন, আমরা অনেকেই বাড়ি কিনি, অনেক পয়সা এখানে ইনভেস্ট করি, কিন্তু হোম ইন্সপেকশনটাকে স্কিপ করে যাই। তো এতে করে আমরা টার্ম না বুঝে আমরা কি হাজার হাজার ডলার নষ্ট করছি বা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনার কি মনে হয়? ডেফিনেটলি রানা ভাই, উইদাউট হোম ইন্সপেকশন আপনি যদি কোনো বাড়ি কিনেন, আপনি বাড়িটি অ্যাজ ইজ কন্ডিশনে কিনতেছেন। আচ্ছা, অর্থাৎ দেওয়ালের উপরে কি আছে, দেওয়ালের ভিতরে কি আছে আপনি আমি জানেন কিছুই না। জানি না। উইদাউট হোম ইন্সপেকশন আপনি হাই রিস্কে বাড়িটা কিনছেন। কেন কিনতেছেন? দেখেন, উইদাউট ইন্সপেকশন যখনই বাড়ি কিনবেন আপনি, পরবর্তীতে যদি আপনার মেজর কোনো রিপেয়ার আসে, এটার জন্য আপনি কিন্তু রিফান্ড ক্লেম করতে পারবেন না। আচ্ছা, আপনি কিন্তু কোনো ধরনের নেগোসিয়েশন করতে পারবেন না। এখন উইদাউট হোম ইন্সপেকশনের রিস্কগুলো কি কি? হাই রিস্ক আমরা বলছি। এই রিস্কগুলো হলো স্ট্রাকচারাল ড্যামেজ থাকতে পারে বাড়িতে, ফাউন্ডেশনের সমস্যা থাকতে পারে, বাড়ির প্লাম্বিং এবং ড্রেনেজ সিস্টেমে সমস্যা থাকতে পারে, বাড়ির হিটিং এবং কুলিং সিস্টেমে সমস্যা থাকতে পারে, তারপরে ইলেকট্রিক্যাল বোর্ড পুরো সিস্টেমে সমস্যা থাকতে পারে, আপনার রুফটা লিক থাকতে পারে, ড্যামেজ থাকতে পারে, এবং ফাইনালি আপনার বাড়ির ভেতরে মল্ট এবং ওয়াটার ড্যামেজও থাকে। এই
এইটা কিন্তু স্পেশালি যখন স্ট্রাকচারাল কোনো ড্যামেজ থাকবে সেখানে আপনি দেখবেন এইসব রিপেয়ার 20,000 টাকা থেকে $50,000 পর্যন্ত আপনার ঘাড়ে চলে আসতে পারে, যেটা বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনার জন্য এটা একটা বিশাল একটা পাহাড়ের মতো এক্সপেন্সেস হয়ে যেতে পারে। সো আমরা বলি যে নেভার স্কিপ দ্য হোম ইন্সপেকশন, বাড়ির টার্ম বুঝে বাড়ি কিনুন। আচ্ছা, থ্যাংক ইউ রানা ভাই। তো মানে টার্মটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করছে, যেটি আপনি বললেন। তো আমরা এখন একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে এই টার্মের ক্ষেত্রে যারা একজন প্রথমবারের হোম বায়ার যিনি থাকবেন, তার গুরুত্বপূর্ণ টার্মস বা শর্ত কোনগুলো? আমরা একটু এই প্রশ্নটি নেব, একটা বিরতি নিতে চাই, বিরতি পরে এসে আপনার কাছে এই প্রশ্নটি উত্তর চাইব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের আজকের অতিথি মির্জা মোহাম্মদ হোসেন, ডাইরেক্টর অফ সেলস, এক্সিট রিয়েলটি কন্টিনেন্টাল, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব মির্জা মোহাম্মদ হোসেন, আপনাকে বিরতির আগে একটি প্রশ্ন করেছিলাম, উত্তরটি নেব আমরা, তবে দুজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু ওয়াসলাম। আমি নিউজার্সি থাকি। আমি নিউজার্সি থেকে একটা প্রশ্ন করতে চাই। জি করুন। প্রশ্নটা হলো যে এই প্রোগ্রামটা কি নিউজার্সিতে আছে না শুধু নিউ ইয়র্কের জন্যই? আচ্ছা, মানে 0% বাড়ি কেনার ক্ষেত্রে বা সামান্য কিছু দিয়ে। জনাব মির্জা হোসেন, এটা নিউ ইয়র্ক স্টেটের পার্টিকুলার কিছু কাউন্টি সাইডের এই প্রোগ্রামগুলো আছে। নিউ জার্সিতে ঠিক এরকম না, তো সিমিলার কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনারা এখানে সংক্ষেপে বললে এই কোশ্চেনটার উত্তর অনেক ডিটেল। আপনারা আমাদের চেম্বারে আসেন, আপনি আপনার সাথে বসে এটা ওয়ার্কআউট করে দেবো আপনার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিউ জার্সিতেও আছে একটু ভিন্ন প্রকারের, সেটা ওনার সঙ্গে যদি দেখা করেন তাহলে নিশ্চয়ই উনি বলে দেবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম। জি। হ্যাঁ, আমি জানতে চাই, উনি অনেকগুলি বলছেন জি। যেখানে আপনি 0 থেকে তার চেয়েও কম বেশি দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে ইউ ক্যান টেক এ জি। বাই আ হাউস। জি। এই ডিটেলস গুলি উনি টার্মস এন্ড দ্য কন্ডিশন, উনি যেগুলি বলছেন যারা যারা দিচ্ছে, এটা শোনার পরে আমরা ভুলে যাচ্ছি বিকজ অফ এজ। তো এটা কিভাবে উই ক্যান গেট ইট? টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু আমি প্রশ্ন করেছিলাম, উনি বলেছেন। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমার মনে হয় যে উনি উত্তর দিলে ভালো হবে। বলুন। থ্যাংক ইউ ব্রাদার। আমি অলরেডি এক্সপ্লেন করেছি, যেহেতু এখানে সময় স্বল্পতা থাকে, আপনি যদি কষ্ট করে আমাদের অফিসে আসেন, আমাদের চেম্বারে আসেন, আমাদের এই জিনিসগুলো একদম লিখিত আকারে আমরা আপনাকে লিখে আপনার দেব। অ্যাড্রেসটা দিয়ে দিন তাহলে, হয়তো বা ফোন নম্বর বলে দিন। 8628881400, এটা আমার ফোন নাম্বার। এই নাম্বারে কল করে আপনি আমাদের অফিসে আসলে এই জিনিসগুলো প্রিন্ট আউট করে আপনাকে দেব, যেন আপনি ভবিষ্যতে ভুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। থ্যাংক ইউ ব্রাদার। অনেক ধন্যবাদ আজিজুল ইসলাম। নিশ্চয়ই ফোন নাম্বার পেয়েছেন, ওনার সঙ্গে যোগাযোগ করুন। আলোচনার ক্ষেত্রে আপনাকে পারিশ্রমিক না দিলেও চলবে, হয়তো আপনাকে একটি চমৎকার গাইডলাইন আপনাকে দিতে পারবে, যেহেতু আপনার কমিউনিটির ভালোর জন্য বা কমিউনিটির মানুষ যাতে উপকৃত হয়, সে কারণেই আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি, এবং ওনারাও কষ্ট করে আমাদের আসেন শুধুমাত্র আপনাদের উপকারের জন্যই। টিবিএন সবসময় সবার পাশে আছে, কমিউনিটির পাশে থাকে। তো সুতরাং আপনি ওনার সঙ্গে যোগাযোগ করলে যেতে পারেন বা বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন। তো আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, যে আমরা তো টার্মস অ্যান্ড বিষয়টা বুঝলাম যেটা হলে কি ক্ষতি হতে পারে, তারপরেও হাতে আমাদের সময় খুব একটা নেই। আপনার কাছে একটি প্রশ্নই করব, যে এই যে আমেরিকার বর্তমান যে খারাপ অর্থনীতি চলছে, সবাই বলছে যে ইকোনমির মধ্যেও, খারাপ ইকোনমি বা খারাপ অর্থনীতির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির দাম বেশ বাড়তি বা বেশ অনেক। এটি কেন? এটা একটু বিশ্লেষণ করে বলবেন কি? থ্যাংক ইউ রানা ভাই, এটা একটা দারুণ কোশ্চেন। দেখেন, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে সাপ্লাই কম বাড়িঘরের, এর তুলনায় ডিমান্ড অনেক বেশি। আচ্ছা। তো সাপ্লাই তুলনায় যখনই ডিমান্ড বেশি থাকে, তখন এই যুদ্ধ অবস্থা বলেন, খারাপ ইকোনমি বলেন, সবসময় কিন্তু বাড়ির দাম বাড়তে থাকে, যেহেতু ডিমান্ড বেশি। আমরা সবাই জানি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি, এখানে সাপ্লাই কম, ডিমান্ড বেশি। এটার কারণেও এই নিউ ইয়র্ক সিটিতে স্পেশালি বাড়ির দাম বাড়তেছে। দ্বিতীয়ত হলো দেখেন ইনফ্লেশন। এখন আমি এই অনুষ্ঠানে অনেকবার ইনফ্লেশন বলেছি, সবাই আমার
সম্মানিত স্মার্ট দর্শক ওনারাও বুঝেন ইনফ্লেশনটা কি। ইনফ্লেশনটা হলেন আজকের দিনের 1 টাকার যেই ভ্যালু আগামী দিনের যেই কোনো সময়ের চেয়ে বেশি। আজকের 1 টাকার বর্তমান মূল্য ভবিষ্যতের 1 টাকার থেকে কমে যাবে। বেশি, ভবিষ্যতের টাকার দাম কমে যাবে। অর্থাৎ আজকে টাকার দামটা বেশি, ভবিষ্যতে কম। তো দেখেন ইনফ্লেশনের কারণে ক্রমবর্ধমান হারে মানি কিন্তু ডিভ্যালুয়েশন হচ্ছে, মানি ডিভ্যালুয়েশনের কারণেও কিন্তু বাড়ির দাম বেড়ে বাড়তেছে। যাচ্ছে। দ্বিতীয়ত দেখেন, আমরা সবসময় বলি, এই অনুষ্ঠানে আমি অনেকবার বলেছি, হোম ওনারশিপটা হলো একটা লং টার্ম স্মার্ট ইনভেস্টমেন্ট। হোম ওনারশিপটা হলো একটা লং টার্ম জেনারেশনাল ওয়েলথ। এবং এই যে ফাইনালি আমরা একটা কথা এখানে বলবো যে রিয়েল এস্টেটটা হলো মোস্ট স্টেবল লং টার্ম ওয়েলথ জেনারেশনাল টুলস। এখন বলবেন যে এটাকে এত বড় করে কেন বললেন? কারণ এটা অফার করে, রিয়েল এস্টেট আপনাকে কি কি অফার করে? আপনাকে প্রথমত অফার করে, দেখেন রিয়েল এস্টেটের সঙ্গে সঙ্গে বাড়ি কেনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইকুইটি বিল্ড হতে থাকে। এখন রিয়েল এস্টেট কেনার পর থেকে কিন্তু আপনার হোম অ্যাপ্রিসিয়েশন হতে থাকে, তার মানে বাড়তেছে। তারপরে দেখেন রিয়েল এস্টেটটা সব সময় আপনাকে একটা রেন্টাল ইনকাম প্রোভাইড করবে। এখন আরেকটা জিনিস অনেকেই, আমি ইকুইটি বলি, ইকুইটি টার্মটা অনেকে বুঝতে চান না। ইকুইটি জিনিসটা হলো কি, সে আজকে একটা বাড়ি কিনলেন, অনেকে আমাকে কোশ্চেন করে যে আজকে ইকুইটি কত? আপনি যদি ক্লোজিং টেবিলে থাকেন, আজকের দিনে আপনি যে ডাউন পেমেন্টটা দিলেন ওইটাই আজকের দিনের ইকুইটি। এখন দেখেন একজন বললো যে না, তাহলে 5 বছর পরে আমার ইকুইটি কত হবে? সে আজকের দিনে আপনি 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেন, $200,000, আজকের দিনে ইকুইটি $200,000। সংক্ষেপে একটু আলোচনা শেষ করতে হবে। 5 বছর পরে যদি আপনার বাড়ির ভ্যালু $1.5 মিলিয়ন হয় এবং আপনার লোন যদি 500,000 হয়, তাহলে 1.5 মিলিয়ন লেস 500,000, আপনার ইকুইটি ভ্যালু 1 মিলিয়ন। 30 বছর পরে ইকুইটি ভ্যালু কোনটা? 30 বছর পরে সে আপনার বাড়ির ভ্যালু $2 মিলিয়ন। 30 বছর পরে ডেফিনেটলি আপনার লোন ভ্যালু 0 হয়ে গেছে। তাইলে ওই $2 মিলিয়ন মাইনাস লোন তো এখন নাই, 0, তাহলে $2 মিলিয়ন হলো আপনার ইকুইটি ভ্যালু। অর্থাৎ আজকের দিনে যেটা $200,000, 30 বছর পরে সেটা 2 মিলিয়ন। সো যেটা বলতেছিলাম, এই খারাপ ইকোনমির ভিতরেও বাড়ির ঘর বাড়ার মূল কারণ হলো এটা ইকুইটি বিল্ড করে, এটা হোম অ্যাপ্রিসিয়েশন করে, এটা লং টার্ম রেন্টাল ইনকাম পাওয়া যায়। অনেক ধন্যবাদ জনাব মির্জা মোহাম্মদ হোসেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দূরত্বে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তো এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আরও অনেক প্রশ্ন ছিল এই বিষয়গুলো নিয়ে, কিন্তু হয়তো অন্যদিন আমরা আলোচনা করব। তবে বাড়ির দাম বাড়ার যে বিষয়টি বললেন, এটি একটি খুব বাস্তবসম্মত কথা বললেন। কারণ আজকে যে বাড়ি যে পয়সা দিয়ে কিনবো, 10 বছর পরে অবভিয়াসলি সেটা অনেক বেশি বেড়ে যায়। সে কারণেই বাড়ির দাম কমে না, সবসময় বাড়তেই থাকে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN 24। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলেছি। একটি আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ফ্লাইট সংকট, কোন এয়ারলাইন চলছে, কোন রুট নিরাপদ আর কোনটি ঝুঁকিপূর্ণ, এটি যেমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, তেমনি জিরো বা সামান্য ডাউন পেমেন্ট দিয়ে কীভাবে আমেরিকায় আমরা বাড়ি কিনবো তারও বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।